কি ক্লাস চলছিল? পলিটি। পলিটির ভাগ 4-এ চলছিল। পলিটির ভাগ 4-এ কি বলা ছিল? ভাগ 4 না ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডাইরেক্টিভ ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ভাগ 4। ধারা কত থেকে কত পর্যন্ত ছিল? না 36 থেকে 51 পর্যন্ত ছিল। ধারা 36 থেকে 51 পর্যন্ত ছিল। ধারা 36 থেকে 51 পর্যন্ত ছিল। তো এই 36 থেকে ধারা 36-এ কি বলা হয়েছিল? ধারা 36-এ কি বলা হয়েছিল? না রাজ্যের যেটা আমাদের পরিভাষা, রাজ্যের যেটা ডেফিনেশন, যেটা ভাগ 12-তে আমাদের বলা হয়েছে, সেটাতেই এই ধারা 12-তে যেটা বলা হয়েছে সেই ডেফিনেশন সেম। ভাগ 3 নম্বরে যেটা ধারা 12-তে যেটা বলা হয়েছে ভাগ 3-এর 36। 37-এ কি বলা হয়েছে? না আদালতে যাওয়া যাবে না। 38-এ কি বলা হয়েছে? লোক কল্যাণকে মাথায় রাখতে হবে। 39-এ কি বলা হয়েছে? না 38-এ বলা হয়েছে লোক কল্যাণকে মাথায় রাখতে হবে। 39-এ সমান কার্যে সমান বেতন। এখানে 40-এ কি বলা হয়েছে? পঞ্চায়েত গঠন করা, পঞ্চায়েত গঠন করা। 41-এ কি বলা হয়েছে? 40-এ পঞ্চায়েত গঠন করা। 41-এ কি বলা হয়েছে? না কিছু কিছু ক্ষেত্রে সরকারি সহযোগিতা করবে, যেমন কিছু কিছু ক্ষেত্রে সরকারি সহযোগিতা, যেমন বেকার ভাতা, বিধবা ভাতা, যেমন বিভিন্ন যে পেনশনগুলো পাওয়া যাচ্ছে, এগুলো কিছু কিছু ক্ষেত্রে সরকারি সহযোগিতা। ইন্দিরা আবাস যোজনা, এগুলো সব সরকারি সহযোগিতা, এগুলো কিছু কিছু ক্ষেত্রে। এখানে 42-এ কী বলা হয়েছে? 42-এ না মনোচিত কার্য করার জন্য একটা মানসিক একটা দশা অথবা প্রসূতিকালীন সহায়তা, প্রসূতিকালীন সহায়তা 42-এ। 43-এ কী বলা হয়েছে? না নির্বাহযোগ্য একটা মজদুরি বেতন, তাতে যাতে তার চলে যায় সেরকম একটা বেতন, নির্বাহযোগ্য একটা মজদুরি। 43 কয়ে কী বলা হয়েছে? না উদ্যোগ প্রবন্ধে কর্মচারীদের ভাগিদারি। 43 কয়ে উদ্যোগ প্রবন্ধে কর্মচারীদের ভাগিদারি। 43 ক্ষয়ে কি বলা হয়েছে? সহকারিতা, কোঅপারেটিভ, সহকারিতা। 43 ক্ষয়ে কি বলা হয়েছে? সহকারিতা, কোঅপারেটিভ। 44-এ কি বলা হয়েছে? না ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড 44। এরপরে আজকে আমরা পড়বো কত থেকে? না আর্টিকেল নাম্বার 45 থেকে আজকে আমরা পড়বো। এই পর্যন্ত হয়েছিল। তো আজকে আমরা শুরু করব কি? না আর্টিকেল 45 থেকে, ধারা 45 থেকে। এখানে আর্টিকেল নাম্বার কত? ধারা 45। ভারতীয় সংবিধানের ধারা ভাগ 4 ধারা 45-এ কি বলা হয়েছে? না ধারা 45-এ শিক্ষা, শিক্ষা নিয়ে বলা হয়েছে। শিক্ষা শিক্ষা সরকারকে 6 থেকে 14 বছর বয়সের শিশুদেরকে সরকারকে শিক্ষার ব্যবস্থা করতে হবে। কি বলা হয়েছে? শিক্ষাতে 6 থেকে 14 বছর বয়সের শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিশুদেরকে শিক্ষার ব্যবস্থা সরকারকে করতে হবে। সরকারকে করতে হবে। 6 থেকে 14 বছর বয়সের শিশুদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা কাকে করতে হবে? সরকারকে করতে হবে। সরকার যদি না করে কি আমরা কোর্টে যেতে পারবো? পারবো না, কারণ আর্টিকেল নাম্বার 37-এ বলা হয়েছে যদি ভাগ
4-এর মধ্যে ভাগ আর্টিকেল নাম্বার 47-এ বলা হয়েছে ভাগ 4-এ আমরা যদি যদি কোনো কিছু যদি না মানে সেক্ষেত্রে সরকার না মানলে আমরা আদালতে যেতে পারবো না, আর্টিকেল নাম্বার 37-এ বলা আছে। কিন্তু পরবর্তীকালে এই 45-এ যে শিক্ষার অধিকার এটাকে পরিবর্তন করে চেঞ্জ করা হয়েছে, মৌলিক অধিকারে আমাদের কনভার্ট করা হয়েছে। এখানে 21 কয়ে নিয়ে চলে গেছে, 45কে ক্যান্সেল করে এটাকে এই ডিপিএসপি থেকে তুলে নিয়ে যে ভাগ 3 মৌলিক অধিকারে আমাদের নিয়ে চলে গেছে 21 ক হিসাবে করে দিয়েছে, যার কারণে আমাদের মৌলিক অধিকার মানে শিক্ষার অধিকারটা বর্তমানে এখন মৌলিক অধিকার। 2002 সালের 86তম সংশোধনের দ্বারা এটাকে নিয়ে যে করেছে, 2002 সালের 86তম সংশোধনে করা হয়েছে। তো কি বলা হয়েছে 45-এ শিক্ষার অধিকার মানে 6 থেকে 14 বছর বয়সের শিশুদেরকে শিক্ষার ব্যবস্থা সরকারকে করতে হবে। তো এটা ভারতীয় সংবিধানে বলা হয়েছে আর্টিকেল নাম্বার 45-এ। আর্টিকেল নাম্বার 46-এ কি বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 46-এ কি বলা হয়েছে না এসসি এসটি ওবিসি পিছিয়ে পড়া যে শ্রেণী আছে তাদের জন্য বাড়তি সুবিধা সরকারকে দিতে হবে, বিশেষ সুবিধা দিতে হবে। এসসি এসটি ওবিসি ওবিসি এই পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীদের জন্য বিশেষ সুবিধা সরকারকে দিতে হবে। ওবিসি এই পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিশেষ সুবিধা সরকারকে দিতে হবে। সরকারকে দিতে হবে পিছিয়ে পড়া শ্রেণী এসসি এসটি ওবিসি। এই যে আমরা যেমন এসসি এসটি ওবিসি যে বিভিন্ন যখন জেনারেল কম্পিটিশন এক্সাম দিই সেই এক্সাম দেওয়ার সময় যেমন এসসি এসটি ওবিসির জন্য আলাদা আলাদা কোটা থাকে, আলাদা আলাদা তাদের জন্য সিট রিজার্ভ করা থাকে। এই যে এই সুবিধাটা পায়, এই সুবিধাটা পাচ্ছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী না আর্টিকেল নাম্বার 46 ধারা প্রয়োগ করে আমরা সেটা পাচ্ছি। সরকার সেই হিসাবে দিচ্ছে, সরকার যদি না দেয় কিছু করার আছে কি, কিছু করার নেই। সেটা এখানে একটা সাজেস্ট করা হচ্ছে, যেটা মানে বলা হচ্ছে কি না এখান থেকে একটা সাজেশন দেওয়া হচ্ছে, এটা দিলে আমাদের সমাজের ভালো হতে পারে, ভালো হবে, সমাজের ভালোর জন্য বলা হচ্ছে। তো এটা এখানে বলা হয়েছে সমাজের ভালোর জন্য, ভাগ 4-এ সমাজের ভালোর জন্য ভারতীয় সংবিধান একটা সাজেশন দিচ্ছে সরকারকে। তো এটা সরকারকে দিলে ভালো হবে। আর্টিকেল নাম্বার 46-এ বলা হয়েছে এসসি এসটি ওবিসি পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য বিশেষ সুবিধা সরকারকে দিতে হবে বলা হয়েছে আর্টিকেল নাম্বার 46-এ। কিন্তু যদি না দেয় আমরা কোর্টে যেতে পারবো না, কারণ আর্টিকেল নাম্বার 37-এ বলা হয়েছে ভাগ 4-এ যেগুলো আমাদের থাকবে যে ধারাগুলো এর বিরুদ্ধে আমরা কোর্টে যেতে পারবো না, যদি না মানে সরকার আমরা কোর্টে যেতে পারবো না। আর্টিকেল নাম্বার 47, আর্টিকেল নাম্বার 47-এ কি বলা হয়েছে না পোষা আহার মানে পোষণের দায়িত্ব, পোষণ আহার মানে খাদ্য আহার। কেউ যাতে আমাদের ভারতের নাগরিক যারা আছে তারা যাতে না খেতে পেয়ে মরে যায়, তাদের মধ্যে যাতে অন্ন জোটে, পোষণ আহার, যার কারণে আমরা রেশন পাচ্ছি রেশন দোকানে। আর্টিকেল নাম্বার 47-এ খাদ্য সুরক্ষা যোজনার আন্ডারে যেমন আমরা চাল পাচ্ছি, সেই চাল আমরা সেখান থেকে আমরা রেশন থেকে খাবার পাচ্ছি। কিসের জন্য, যাতে আমরা ভারতবর্ষের নাগরিক যাতে না খেতে পেয়ে মরে যায়, প্রত্যেকেই যেন পুষ্টির অভাবে যাতে না মরে যায়, প্রত্যেকেই যেন খাবার পায়। তো সেটা হচ্ছে কি পোষণ আহার, পোষণ আহার দিতে বাড়াতে পোষণ আহার হবে, পোষণ আহারের ব্যবস্থা করতে হবে মানে খাদ্য আহারের ব্যবস্থা করতে হবে। সোজা কথায় লেখো খাদ্য আহারের ব্যবস্থা করতে হবে। খাদ্য আহারের ব্যবস্থা করতে হবে।
খাদ্য আহারের ব্যবস্থা করতে হবে। আর কি করতে হবে না জীবন স্তর, আমাদের যে ভারতের নাগরিক আছে মানুষের জীবন স্তরকে কি করতে হবে, উচ্চ করতে হবে। যে আমাদের জীবনযাপন লাইফস্টাইল চলছে আজ যেটা আছে সেটাকে দিনের দিন আরও যাতে বেটার লাইফস্টাইল চলে, আরও যাতে বেটার উচ্চ হয়, জীবন স্তরকে উচ্চ করতে হবে। জীবন স্তরকে উচ্চ করতে হবে। জীবন স্তরকে উচ্চ করতে হবে। জীবনযাপনের যে ধরন স্তর সেটাকে আমাদের আরও বাড়াতে হবে। জীবন স্তরকে কি করতে হবে, উচ্চ করতে হবে। জীবন স্তরকে উচ্চ করতে হবে। নেশার ওষুধকে বন্ধ করতে হবে। কি না নেশার ওষুধকে বন্ধ করতে হবে। নেশার ঔষধ বন্ধ করতে হবে। যেমন আফিন, ড্রাগস, এই জায়গাগুলো আমাদের সব কিছু বন্ধ করতে হবে। নেশার ওষুধ বন্ধ করতে হবে। আর কি বন্ধ করতে হবে, মদ বিক্রি বন্ধ করতে হবে। আর কি বন্ধ, মদ্যপান বন্ধ করতে হবে। মদ খাওয়া বন্ধ করতে হবে। মদ্যপান বন্ধ করতে হবে। মদ্যপান বন্ধ করতে হবে। কোন স্টেট মদ বিক্রি সম্পূর্ণ বন্ধ, মদ খাওয়া মানে চলবে না। আর অন্যান্য রাজ্যে কোন স্টেট আছে, আমাদের পশ্চিমবঙ্গে যেমন মদের উপরেই পুরো সরকার চলছে, এমনভাবে চালিয়ে যাচ্ছে। সেরকম কি বলা হয়েছে না নেশার ওষুধ বন্ধ, যে সরকার মানেনি পশ্চিমবঙ্গ, আমাদের স্টেট মানেনি, তাহলে এখানে কি করতে মদ্যপান বন্ধ করতে হবে। আদালতে যেতে পারবো কি, যেখানে খোলামেলায় মদ বিক্রি চলছে সেটা আমরা আদালতে যেতে পারবো না, কারণ এখানে বলা হয়েছে না আর্টিকেল নাম্বার 47 এর এগেনস্টে যদি সরকার না মানে তার এগেনস্টে আমরা আদালতে যেতে পারবো না। এটা কেবলমাত্র মানুষের ভালোর জন্য একটা সংবিধান আমাদেরকে সাজেশন দিয়েছে, সেটা সরকার মানলে সেটা আরও বেটার হয়, আমাদের সরকার মানলে বেটার হয়। মৌলিক অধিকার আমরা এর বিরুদ্ধে আদালতে যেতে হলে তখন এই ধারাকে নিয়ে যে কি করতে হবে না মৌলিক অধিকার নিজে ফেলতে হবে, সেটাকে সংশোধন করতে হবে, আইনটাকে আমাদের সংশোধন করতে হবে সংসদে। আর্টিকেল নাম্বার 47 বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 48, আর্টিকেল নাম্বার 48, আর্টিকেল নাম্বার 48 48 কি বলেছে, কৃষি ও পশুপালন বৃদ্ধি করতে হবে। কৃষি ও পশুপালন বৃদ্ধি করতে হবে। কৃষি ও পশুপালন বৃদ্ধি করতে হবে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 48 কি বলা হয়েছে, আমাদের যে চাষবাস আছে, চাষবাস এগুলো কৃষি মানে চাষবাসের পরিমাণের বৃদ্ধি ঘটাতে হবে, এবং যে পশুপালন আমরা বাড়িতে যে পশুকে পালন করে থাকছি সেই পশুপালনের বৃদ্ধি করতে হবে। আর কি বলেছে, দুগ্ধ জাতীয় প্রাণীর হত্যা মানে দুধ উৎপাদনকারী প্রাণীর হত্যা বন্ধ করতে হবে। দুধ দেওয়া পশুর হত্যা বন্ধ করতে হবে। দুধ দেওয়া পশুর হত্যা বন্ধ করতে হবে। দুধ দেওয়া পশুর হত্যা বন্ধ করতে হবে। 1 নম্বর কি আর্টিকেল নাম্বার 48 কৃষি ও পশুপালন বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত কি বলা হয়েছে, দুধ দেওয়া পশুর হত্যা বন্ধ করতে হবে। দুধ দেওয়া পশুর হত্যা বন্ধ করতে হবে। 48 কয়ে কি বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 48 ক, আর্টিকেল নাম্বার 48 কয়ে কি বলা হয়েছে না বন ও বন্য প্রাণী
বন ও বন্যপ্রাণী রক্ষা করার দায়িত্ব সরকারকে নিতে হবে। বন ও বন্যপ্রাণীর দায়িত্ব সরকারকে রক্ষা করতে। বন ও বন্যপ্রাণীকে বন ও বন্য বন্যপ্রাণীকে বন ও বন্যপ্রাণীকে সরকারকে রক্ষা করতে হবে। পরিবেশ মানে আমাদের যে পর্যাবরণ পরিবেশ, বন ও বন্য প্রাণীকে পর্যাবরণ, বন ও বন্যপ্রাণীকে, পরিবেশকে পরিবেশকে রক্ষা করার দায়িত্ব সরকারকে নিতে হবে। রক্ষা করার দায়িত্ব সরকারকে নিতে হবে। বন ও বন্য প্রাণীকে, পরিবেশকে রক্ষা করার দায়িত্ব কাকে নিতে হবে? সরকারকে নিতে হবে। আর্টিকেল নাম্বার 48 কয়ে বলা আছে বন ও বন্য প্রাণীকে রক্ষা করার দায়িত্ব কাকে নিতে হবে? না সরকারকে নিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে জঙ্গলকে কাটতে হয়, যেমন এমন এমন জায়গা অত্যাধিক পরিমাণে ইন্ডাস্ট্রি বানানোর জন্য এমন এমন জায়গা আছে যে জায়গায় জঙ্গল আমাদের কাটতে হবে, তাছাড়া সেই সব জায়গায় আমাদের ডেভেলপমেন্টের কাজ হবে না। হয়তো কোনো বিমানবন্দর আছে, বিমানবন্দরের কাছে যদি বড় বড় কোনো গাছ হয়ে গেছে, সিগন্যাল সেক্ষেত্রে লাগছে না, লাইটের অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে সেই গাছকে যদি কাটতে হয় আর যদি বলা হয় দেবে না, কাটতে দেবে না, তো কাটতে না দিলে কী হবে? বিমান সংস্থা বিমান বন্ধ করে দেবে। তাহলে ওটার জন্য কাটা অবশ্যই জরুরি, পুরো বিমান যাতে বন্ধ না হয়। এমার্জেন্সি কিছু কিছু সরকারি কাজের ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় কাজের ক্ষেত্রে বন্ধ করতে হবে, কিন্তু সেটার ক্ষেত্রে নিয়ম করে দিতে হবে যে তার আগে তার 10 গুণ 5 গুণ গাছ বাড়তি লাগিয়ে দাও, 10 গুণ গাছ বাড়তি লাগিয়ে দাও। সে আগে 10 গুণ গাছ বাড়তি লাগিয়ে দিল, তার বিনিময়ে সে গাছ কাটলো, তাতে কোনো অসুবিধা নেই। এই জায়গাটা করে দেওয়া দরকার। আবার আছেও এই যে বন ও বন্য প্রাণীকে যে রক্ষা করে, এই রক্ষা করার দায়িত্ব সরকারকে নিতে হবে। একটা সংগঠন আছে যে সংগঠন রক্ষা করে, সেই সংগঠনের নাম কি? না এনজিটি। এনজিটি এর পুরো নাম কি? এনজিটির পুরো নাম হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এনজিটি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এই সংগঠন বন ও বন্য প্রাণীকে রক্ষা করার কাজ করে। কে করে? না ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এর পারমিশন নিয়ে পরে আমরা কোনো জায়গায় জঙ্গল টঙ্গল কাটবো, এর কাছ থেকে এনওসি নিতে হবে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের। এই যে এক্সট্রা পরিমাণে গাছ লাগাচ্ছ না, লাগাওনি, হঠাৎ করে কেটে দিলে সেটাকে লক্ষ্য রাখবে কে? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালকে আমাদেরকে তার হিসাব নিকাশ দিতে হবে। এগুলো লেখে নাও সব। আর্টিকেল নাম্বার 48 ক পর্যন্ত হয়েছে। এগুলো রিভিশন করবে, কন্টিনিউয়াসলি রিভিশন করে যাবে। যত রিভিশন করবে তত দিনের দিন আস্তে আস্তে ধীরে 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 নলেজ বাড়তে থাকবে, আস্তে আস্তে সংবিধান জানতে পারবে। আর্টিকেল নাম্বার 48 ক পর্যন্ত হয়েছে। হয়ে গেছে লেখা, মুছে দিচ্ছি। এরপরে কি হচ্ছে না আর্টিকেল নাম্বার 49। আর্টিকেল নাম্বার 49-এ কি বলা হয়েছে? আর্টিকেল নাম্বার অনুযায়ী রাষ্ট্রীয় মহত্ত্বকা যে স্মারক, রাষ্ট্রীয় মহত্ত্বকা স্মারক, রাষ্ট্রীয় মহত্বের যে স্মারক, যেমন তাজমহল, তা বিভিন্ন ধরো মহেঞ্জোদাড়োর কোনো একটা জিনিস মিলে গেছে, এরকম ঐতিহাসিক কোনো একটা জিনিস মিলে গেছে, এই যে এই সমস্ত কিছু এই রাষ্ট্রীয় মহত্বের যে স্মারক, এগুলোকে যেমন কোণার্কের সূর্য মন্দির,
এই যে বিভিন্ন যে রাষ্ট্রীয় মহত্বের স্মারক, রাষ্ট্রীয় মহত্বের স্মারক, রাষ্ট্রীয় মহত্বের স্মারক, যেমন তাজমহল একটা রাষ্ট্রীয় মহত্বের কি স্মারক। তো এই রাষ্ট্রীয় মহত্বের স্মারককে রক্ষা করার দায়িত্ব কার? সরকারের। রক্ষা করার দায়িত্ব সরকারের। রাষ্ট্রীয় মহত্বের স্মারককে রক্ষা করার দায়িত্ব, রক্ষণাবেক্ষণা, রক্ষা করার দায়িত্ব, রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রীয় রাষ্ট্রীয় মহত্বের স্মারককে রক্ষা করার, রাষ্ট্রীয় মহত্বের স্মারককে রক্ষা করার দায়িত্ব কার? না সরকারের। রাষ্ট্রীয় মহত্বের স্মারককে রক্ষা করার দায়িত্ব কার? না সরকারের। দায়িত্ব সরকারকে নিতে হবে, সরকারকে নিতে হবে, সরকারকে নিতে হবে। আর্টিকেল নাম্বার 49 কি বলেছে? রাষ্ট্রীয় মহত্বের স্মারককে রক্ষা করার দায়িত্ব, রাষ্ট্রীয় মহত্বের স্মারককে রক্ষা করার দায়িত্ব সরকারকে নিতে হবে। আর্টিকেল নাম্বার 49 বলা হয়েছে সরকারকে নিতে হবে। এই জন্য সরকার, আমাদের সরকারের কোন বিভাগ? না সিআইএসএফ, সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সেফটি ফোর্স, সিকিউরিটি, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তো রাষ্ট্রীয় মহত্বের স্মারককে রক্ষা করার দায়িত্ব সরকারকে নিতে হবে। আর্টিকেল নাম্বার 49 বলেছে, লিখে নাও। হঠাৎ করে কোনো একটা পুরনো ঐতিহ্যের জায়গা, ঐতিহ্য কোনো একটা স্থান আমরা যদি পেয়ে যাই, সেটা রক্ষণাবেক্ষণ করবে কে? পুরনো, সেটা কে করবে? না সরকার। সেটার দায়িত্ব কাকে নিতে হবে? সরকার। কত নাম্বার? না আর্টিকেল নাম্বার 49 প্রয়োগ করে, আর্টিকেল নাম্বার 49 প্রয়োগ করে। এরপরে আর্টিকেল নাম্বার আমরা 50 প্রয়োগ করব কখন? না আর্টিকেল নাম্বার 50 প্রয়োগে আমাদের কি বলা হয়েছে? কার্যপালিকা, কার্যপালিকা, কার্যপালিকা আর কি ও ন্যায়পালিকাকে আলাদা আলাদা ভাগ করে দিয়েছে। ও ন্যায়পালিকা, কার্যপালিকা ও ন্যায়পালিকার মানে অ্যাকচুয়ালি বিভাজন, কার্যপালিকা ও ন্যায়পালিকার বিভাজন, কার্যপালিকা ও ন্যায়পালিকার আলাদা আলাদা ভাগে ভাগ, মানে 50% আদালত, 50% কার্যপালিকা। কার্যপালিকা বলতে কি? এই যে সমস্ত কিছু সরকারের, গভর্নমেন্টের সমস্ত কিছু কাজ করছে, চাকরি করছে, যারা সমস্ত কিছু সার্ভেন্ট চাকরি করছে, সবাই কি কার্যপালিকা। প্রধানমন্ত্রী কার্যপালিকার মধ্যে পড়ছে, সমস্ত আমলা, আইএসএফ, আইএস, সমস্ত আধিকারিক, সব গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি কর্মচারী, সমস্ত কর্মচারী কি কার্যপালিকার মধ্যে পড়ছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সবাই কিসের মধ্যে পড়ছে? কার্যপালিকার মধ্যে পড়ছে। আর ন্যায়পালিকার মধ্যে কে কারা পড়ছে? না জর্জরা। কোর্ট কিসে পড়ছে? ন্যায়পালিকার মধ্যে। জর্জ ওরা কি ন্যায়পালিকায় দুজনকে আলাদা আলাদা ভাগ করে দিয়েছে। তার মধ্যে উচ্চ হচ্ছে কি? ন্যায়পালিকা। এই ন্যায়পালিকা যদি অর্ডার করে, কার্যপালিকার যে যত বড় করুক, তাকে সমস্ত জায়গায় স্টে লাগিয়ে দিতে পারে, তাকে সমস্ত জায়গায় করতে পারে। সেটাকে না, এই দুটোকে আলাদা আলাদা বিভাজন করে, যাতে ন্যায়পালিকার কন্ট্রোল কার্যপালিকার হাতে না থাকে। এর যেমন একটা আলাদা স্বতন্ত্র সংস্থা হয়, স্বতন্ত্র সংস্থার দ্বারাই চলতে পারে, স্বতন্ত্র হিসাবে। সেই জন্য কোর্ট একটা স্বতন্ত্র সংস্থা আমাদের ভারতবর্ষের মধ্যে। সেই জন্য এই দুটোকে আলাদা করেছে কি? না আর্টিকেল নাম্বার 50 প্রয়োগ করে দুটোকে আলাদা করা হয়েছে। যেমন বিভিন্ন, যেমন কার্যপালিকার মধ্যে পড়ছে আমাদের প্রত্যেকটা স্টেটে, রাজ্যে এসিএস আছে, সমস্ত ডিপার্টমেন্ট, যেমন এক মেডিকেল ডিপার্টমেন্টের এসিএস একজন আছে,
তো বিভিন্ন ডিপার্টমেন্টের আছে, একটা বিদ্যুৎ দপ্তরের এসিএস আছে, বিদ্যুৎ দপ্তরের এসিএস আছে, এসিএস এডিশনাল চিফ সেক্রেটারি, এডিশনাল চিফ সেক্রেটারি, এডিশনাল চিফ সেক্রেটারি। আর একজন এদের সমস্ত ডিপার্টমেন্টের এসিএস এর উপরে কে আছে? একজন চিফ সেক্রেটারি, মুখ্য সচিব। সেই মুখ্য সচিব আমাদের ডাইরেক্ট সেখান থেকে কাজ করে। মুখ্য সচিব এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে এডিশনাল চিফ সেক্রেটারি থাকবে, সেই এডিশনাল চিফ সেক্রেটারিদেরকে অর্ডার করবে, সেই অর্ডার অনুযায়ী আমাদের কাজ চলতে থাকবে। বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, শিক্ষা দপ্তরের একজন এসিএস থাকবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের মেন যারা আধিকারিক থাকবে তাদের নাম কি? এসিএস, এডিশনাল চিফ সেক্রেটারি। তাদের উপরে কে আছে? মুখ্য সচিব, মানে প্রিন্সিপাল, যে আমাদের মুখ্য সচিবের যে চিফ সেক্রেটারি থাকে, সেই চিফ সেক্রেটারির আন্ডারে এরা সবাই কাজ করবে, এসিএস। পুলিশের ক্ষেত্রে কি না, পুলিশের ক্ষেত্রে হবে ডিজি, পুলিশের ক্ষেত্রে ডিজি, পুলিশের ক্ষেত্রে হবে কি? ডিজি। আর আদালতের সব থেকে হাই র্যাঙ্কের কে থাকবে? আদালতের যেমন বিভিন্ন ভাগ আছে, ডিস্ট্রিক্ট কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তিনটে কোর্ট আছে। তো এই ন্যায়পালিকার ক্ষেত্রে এগুলো ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এখানে এসিএস, সিএস এদের মধ্যে কাজ করবে। সমস্ত ডিপার্টমেন্টের এক একজন করে এসিএস আছে, মেন ডিপার্টমেন্টের। কৃষি দপ্তরের একজন এসিএস আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখো, সব ডিপার্টমেন্টের একটা একটা করে এসিএস আছে। তার সাথে সাথে মিনিস্টাররা আবার আলাদা আলাদাভাবে কাজ করে। এরা সবাই কি? কার্যপালিকার মধ্যে, যাদের দ্বারা মেন কার্য হচ্ছে কার্যপালিকা। আর ন্যায়পালিকা, যেখানে এদের সমস্ত কিছু, ন্যায়পালিকা সবসময় কার্যপালিকার থেকে উপরে থাকে। আর্টিকেল নাম্বার 50 লিখে নাও। এরপরে লাস্ট যেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 51। আর্টিকেল নাম্বার 51, আর্টিকেল নাম্বার 51তে কি বলা হয়েছে? আর্টিকেল নাম্বার আন্তর্জাতিক, মানে কি? আন্তর্জাতিক শান্তি ও মধ্যস্থতা। আন্তর্জাতিক শান্তি, আন্তর্জাতিক শান্তি ও মধ্যস্থতা। আন্তর্জাতিক শান্তি ও মধ্যস্থতা, আন্তর্জাতিক শান্তি ও মধ্যস্থতা। আন্তর্জাতিক শান্তি বলতে কি না, বিভিন্ন দেশের মধ্যে কি আমরা প্রত্যেকেই শান্তিতে বসবাস করব। ভারত যেমন এতটা পরিমাণে সেনাবাহিনীর দিক দিয়ে বলো, টেকনোলজির দিক দিয়ে বলো, আমাদের যে অ্যাডভান্স টেকনোলজির অত্যাধুনিক যে অস্ত্র তার দিক দিয়ে বলো, এতটা এগিয়ে আছে পরমাণু অস্ত্রের দিক দিয়ে। আমরা যে মানে কোনো কাউকে আগের থেকে কোনো দিন কী করব, যে অ্যাটাক করব না, নর্মালি আগের থেকে অ্যাটাক করবো না। কেউ যদি অ্যাটাক করে ছেড়ে কথা বলবো না, তখন তাকে অবশ্যই অ্যাটাক করতে হবে। তো আমরা কি আন্তর্জাতিক শান্তি, গোটা বিশ্ব শান্তির জন্য শান্তিতে থাকে যাতে, তার চেষ্টা করব। কোনো জায়গায় যদি কোনো দেশের সাথে অশান্তি ঘটে, তখন সেখানে যে মধ্যস্থতা করে সেই জায়গাতে কি করব না, সেটাকে মধ্যস্থতা করে আলাদা করে দেওয়া হবে। এটা আর্টিকেল নাম্বার কতই বলা হয়েছে? 51। তাহলে ভারত যদি কোনো দেশের সঙ্গে কোনো দেশের ঝগড়া হয়, সেখানে যদি মধ্যস্থতা করে, সেটা কোন সংবিধানের কোন ধারা প্রয়োগ করে না, আর্টিকেল নাম্বার 51 প্রয়োগ করে সেটা করবে। গোটা বিশ্ব শান্তি বজায় রাখার জন্য কোন ধারা প্রয়োগ করবে? আর্টিকেল নাম্বার 51, যাতে পুরো বিশ্ব শান্তিতে থাকে। আন্তর্জাতিক শান্তি ও মধ্যস্থতা কিছু করে আর্টিকেল নাম্বার 51 প্রয়োগ করে করবে। তো এখানে ভাগ 4 আমাদের শেষ, ভাগ 4 শেষ। তো ভাগ 4 ডিপিএসপি, এখানে বলে যে 36 থেকে 51, এগুলো লিখে নাও। আন্তর্জাতিক শান্তি ও মধ্যস্থতা আর্টিকেল নাম্বার 51।
ভাগ 4 ডিপিএসপি, এখানে বলা হয়েছে ভাগ 4 ডিপিএসপি। এই ভাগ 4-এর যে ধারাগুলো আছে এগুলোকে 3টে ধারাতে ভাগ করা হয়, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বার টাইপের, একটা গান্ধীবাদী, আর একটা সমাজবাদী, আর একটা হচ্ছে কি উদারবাদী। একটা হচ্ছে কি গান্ধীবাদী, সমাজবাদী, আর একটা কি উদারবাদী। গান্ধীবাদী, সমাজবাদী আর উদারবাদী। যে যে ধারাগুলো আছে কি গান্ধীবাদীর মধ্যে, যেমন আর্টিকেল নাম্বার 40, আর্টিকেল নাম্বার 40-এ কী বলা হয়েছে না পঞ্চায়েত গঠন। তো পঞ্চায়েত গঠন করে মানে পুরো গ্রামীণ এরিয়ার যে ডেভেলপমেন্ট করা হবে, এটা গান্ধীবাদী একটা চিন্তাধারা। গান্ধীজি কি সবসময় মানে আচ্ছা চিন্তাধারা করে গেছে, সবসময় গান্ধীবাদীর মতো চিন্তাধারা করেছে। গান্ধীবাদীর মধ্যে আর্টিকেল নাম্বার কত পড়ছে না 40, পঞ্চায়েত গঠন। 43 খয় কী বলা হয়েছে না 43 খয়ে বলা হয়েছে সহকারিতা, একে একজনকে সাথে সহযোগিতা করে কর্ম করা, কোঅপারেটিভ ওয়ার্ক, সহযোগিতাভাবে কাজ করা। 43 খয়ে বলা হয়েছে। 46-এ কী বলা হয়েছে না SC ST ওবিসির জন্য আলাদাভাবে একটা সংরক্ষণ। তাহলে আর্টিকেল নাম্বার 40, 43 খ, আর্টিকেল নাম্বার কত বলা হয়েছে 46, আর্টিকেল নাম্বার 46, এগুলো হচ্ছে কি 47, 48, আর্টিকেল নাম্বার 48, এগুলো হচ্ছে কি না গান্ধীবাদী ধারা। এগুলো হচ্ছে কি গান্ধীবাদী ধারা। যেমন খাবার সবাইকে দিতে হবে, কেউ যাতে না খিদেতে যাতে না মরে, কিন্তু খিদেতে মরে নাই কি মরে অনেকজনই, কিন্তু এগুলো খাবারের একটা আহার ব্যবস্থা করতে হবে যাতে সবাই পায়, না খেতে পেয়ে যেত না কেউ মারা যায়। সেটাকে কি চিন্তাধারা গান্ধীবাদী চিন্তাধারা। সমাজের কল্যাণ, লোক কল্যাণ যেমন থাকছে আর্টিকেল নাম্বার কত 38, লোক কল্যাণ আর্টিকেল নাম্বার 38। রাজ্য যখন কোনো পলিসি বানাবে যাতে লোক কল্যাণের ওপর ধ্যান রাখা হয়, এটা হচ্ছে কি পুরো সমাজের ভালো হবে, তাহলে এটা কি সমাজবাদী চিন্তাধারা। 39, আর্টিকেল নাম্বার 39, এগুলো কি সমাজবাদী চিন্তাধারা। আর্টিকেল নাম্বার 39 কি সমাজবাদী চিন্তাধারা। সমান কাজে সমান বেতন, এগুলো কি সমাজবাদী চিন্তাধারা। 41, 42, 43, আর্টিকেল নাম্বার 41, 42, 43, এগুলো কি সমাজবাদী, পুরো সমাজের ভালো হবে সেই কাজে। 41, 42 মানে কি 42 হচ্ছে প্রসূতিকালীন সহায়তা, পুরো সমাজের প্রসূতিকালীন সহায়তা। 43-এ কী বলেছে নির্ভরযোগ্য একটা মজদুরি দিতে হবে যাতে তার জীবনযাপন চলে, পুরো সমাজ কল্যাণের কাজে বলা হয়েছে। 41-এ কিছু দশায় সরকারি সাহায্যের ক্ষেত্রে কি কি বলা হচ্ছে সরকারি সাহায্যের, যেমন বেকার ভাতা, বিধবা ভাতা, তারপরে যেমন লক্ষ্মী ভাণ্ডার চলছে এখানে, এগুলো কি কিছু কিছু ক্ষেত্রে সরকারি সহযোগিতা। কৃষক বন্ধু, এগুলো কি সরকারি সহযোগিতা। স্বাস্থ্য বিমা, শস্য বিমা, আয়ুষ্মান ভারত, এগুলো কি সরকারি সহযোগিতা। এগুলো কি দিতে হবে, কিছু কিছু ক্ষেত্রে দিতে হয়। তারপরে কি উদারবাদী চিন্তাধারার মধ্যে পড়ছে যেমন আর্টিকেল নাম্বার 44, আর্টিকেল নাম্বার 44 ইউনিফর্ম সিভিল সংহিতা UCC, এটা হচ্ছে কি উদারবাদী, মানে উদারতার উপর ভিত্তি করে এগুলো দেওয়া হচ্ছে, উদারবাদী চিন্তাধারা। আর্টিকেল নাম্বার 48 কয় কী বলা হয়েছে পরিবেশের উপর, মানে পুরো পরিবেশ, বন্য প্রাণীকে রক্ষা করার দায়িত্ব, এগুলো কি চিন্তাধারা উদারবাদী চিন্তাধারা। মানে আমরা বন ও বন্য প্রাণীকে রক্ষা করব মানুষ, মানে একটা উদারতা ভাব দেখা যাচ্ছে না, পুরো পরিবেশকে রক্ষা করার দায়িত্ব। তাহলে এগুলো 48 ক, এগুলো হচ্ছে কি উদারবাদী চিন্তাধারা। 48 ক উদারবাদী চিন্তাধারা। 49, 50, 51, 49-এ কী বলা হয়েছে না রাষ্ট্রীয় মহত্ত্বকে রক্ষা করার দায়িত্ব 49। 50-এ কী বলা হয়েছে 51, 50-এ কী বলা হয়েছে না 50-এ বলা হয়েছে কার্যপালিকা ও ন্যায়পালিকা দুটো আলাদা আলাদা স্বতন্ত্র সংস্থা, যাতে কার্যপালিকা দ্বারা ন্যায়পালিকা যাতে ম্যানিপুলেট না হয়ে যায়, কার্যপালিকার দ্বারা যাতে কন্ট্রোল না হয়ে যায় ন্যায়পালিকা, সেটা বলা হয়েছে কি আর্টিকেল নাম্বার 50-এ। আর্টিকেল নাম্বার 51-তে কী বলেছে না পুরো বিশ্বের শান্তি, আন্তর্জাতিক শান্তি,
এবং তাদের মধ্যে মধ্যস্থতা করা আর্টিকেল নম্বর 51-তে বলা হয়েছে। এগুলো সব কি উদারবাদী চিন্তাধারা, এগুলো সব উদারবাদী চিন্তাধারা। তো ভাগ 3 আর ভাগ 4 দুটোর মধ্যে যে পার্থক্য, আমাদের কি ভাগ 4 কমপ্লিট 36 থেকে 51 পর্যন্ত, এগুলো প্রত্যেকটাই রিভিশন করবে এবং খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কোন কোন ধারাগুলো গান্ধীবাদী, সমাজবাদী এবং উদারবাদী, এই ধারাগুলো এখানে দেওয়া হলে এগুলো এক্সামের ক্ষেত্রে প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামের ক্ষেত্রে প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে ডিফারেন্স কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন ভাগ 3 আর ভাগ 4-এর মধ্যে যে পার্থক্য, ভারতীয় সংবিধান ভাগ 3 আর ভাগ 4-এর মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আমাদের আছে। যেমন ভাগ 3-এ কি বলা হয়েছে? মৌলিক অধিকার, মৌলিক অধিকার। ভাগ 3-এ কি বলা হয়েছে? মৌলিক অধিকার। ভাগ 4-এ কি বলা হয়েছে? নীতি নির্দেশক তত্ত্ব। নীতি নির্দেশক, নীতি নির্দেশক তত্ত্ব, নীতি নির্দেশক তত্ত্ব। ভাগ 4-এ কি বলা হয়েছে? নীতি নির্দেশক, ডিপিএসপি, নীতি নির্দেশক তত্ত্ব, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। মৌলিক অধিকার কি? ফান্ডামেন্টাল রাইট আর একটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। দুটোর মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্য, সেই পার্থক্যগুলোর মধ্যে মেন পার্থক্য কি না? 1 নাম্বার কি, এটা হচ্ছে কি মৌলিক অধিকার ইউএসএর, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছে, ইউএসএ থেকে। এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে, এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এটা 2 নম্বর কি বলা হচ্ছে না, একটা হচ্ছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে, একটা আয়ারল্যান্ডে। এটা এইখানে যদি আমাদের মৌলিক অধিকার কোনোটাই যদি খর্ব হয়, তখন আদালতে যাওয়া যাবে। আদালতে মৌলিক অধিকার কোনো রকম যদি বিঘ্নিত হয়, আদালতে যাওয়া যাবে আর্টিকেল নম্বর 32 প্রয়োগ করে, আদালতে যাওয়া যাবে। আর এখানে কি নীতি নির্দেশক তত্ত্ব, আদালতে যাওয়া যাবে না। আদালতে যাওয়া যাবে না। এখানে 3 নম্বরে কি বলা হয়েছে না, 3 নম্বরে ব্যক্তির, কোনো ব্যক্তির ভালোর জন্য। মৌলিক অধিকারটা কি? ব্যক্তির ভালোর জন্য, ব্যক্তির ভালোর জন্য, পার্সোনাল, একজন ব্যক্তির ভালোর জন্য, ব্যক্তির ভালোর জন্য, ব্যক্তির ভালোর জন্য। আর এখানে কি না, নীতি নির্দেশক তত্ত্বতে কি বলা হয়েছে? সমাজের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য। ব্যক্তির ভালোর জন্য, এটা কিসের না? সমাজের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য। এটাও লেখে নাও পার্থক্যটা, ভাগ 3 এবং ভাগ 4-এর মধ্যে যে পার্থক্য, সেটা লিখে নাও। এর পরের দিন হবে কি? ভাগ 4 কম, ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য। নেক্সট ক্লাসে কি করে নেবে? মৌলিক কর্তব্য। এই পর্যন্ত করে নাও।